ভায়োলেন্স কাকে বলে, কত প্রকার ও কি সেটা যদি এই সিনেমাটা না দেখো তাহলে বুঝতেই পারবে না। 2022 সালে সিনেমাটির যখন প্রথম ইনস্টলমেন্ট আসে তখনই বুঝে গিয়েছিলাম যে এটা কেমন টাইপের সিনেমা। যারা খুবই রক্তপাত এবং ভায়োলেন্স পছন্দ করো শুধুমাত্র তারাই এই সিনেমাটি দেখবে, আর যাদের হার্ট দুর্বল তারা এই সিনেমাটি দেখা থেকে বিরত থাকবে। বলছিলাম শিশু 2 সিনেমাটির কথা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। কাহিনীর শুরুতেই আমরা আমাদের সিনেমার হিরো কর্পিকে দেখতে পাই। দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে, সালটা 1946। কার্পি যখন তার বাড়িতে ফিরে তখন দেখতে পায় তার বাড়িতে কেউ নেই, শুধু একটা ছবির ফ্রেম দেখতে পায়, তাও আবার অর্ধেক ভাঙা। এই ছবি তোর বউ এবং 2 বাচ্চার সাথে ও ছিল। ওদের সবাইকে রাশিয়ান লোকজন মেরে দিয়েছে। এই ব্যাপারগুলোতে অনেকটাই কষ্ট পেয়ে যায় কর্পি। আর যেহেতু এই বাড়িতে ওর আপন বলতে আর কেউ থাকে না, এই জন্য কার্পি বাড়িটা ছেড়ে দূরে কোথাও চলে যেতে চায়, শান্তিতে একটু বাঁচতে চায় ওর বাকি জীবন। এই বাড়িতে থাকলে তো বারবারই তার বউ এবং বাচ্চাদের কথা মনে পড়বে ওর, যেটা কোনোভাবেই সহ্য করা সম্ভব নয়। তার পরপরই সে নিজের ঘরের সব কাঠগুলোতে নাম্বার দিয়ে দেয়, আর সেগুলো খুলে খুলে ট্রাকে লোড করে ফেলে। অনেক দূরে গিয়ে কাঠগুলো ব্যবহার করে সে আরেকটা নতুন ঘর বানাবে। কর্পির কাছে একটা কুকুরও ছিল, তাকেও নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য ট্রাকে করে উঠায় আর বেরিয়ে পড়ে অজানা ঠিকানার উদ্দেশ্যে। কর্পি নিজেও জানে না যে ওর এই সফরটা কতটা ভয়ঙ্কর হতে চলেছে। অন্যদিকে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের একটা জেল, সেখান থেকে বৃদ্ধ এক লোককে বের করা হয়। তারপর কর্নেল লোকে বলে কর্পি নামের একজন লোক ছিল, তার বউ বাচ্চা সবাইকে আমরা মেরে দিয়েছি, আর সেই লোকটা খুবই ভয়ঙ্কর। সে আমাদের রেড আর্মির 300 সোলজারকে মেরে ফেলেছে। এই কাহিনীটা মোটামুটি এখন সবাই জানে। তো তুমি যদি কর্পিকে মারতে পারো তাহলে তোমার সাজা আমরা মাফ করে দিব, আর ওকে মারার জন্য তোমার যা যা প্রয়োজন সেগুলো আমরাই প্রোভাইড করব। তারপর ওই লোকটাকে ছেড়ে দেওয়া হয়। এদিকে দেখা যায় কর্পিও ট্রাকটা নিয়ে ফিনল্যান্ডের দিকে ধাবিত হচ্ছিল। ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই দেখতে পায় রাস্তার মধ্যে রেড আর্মি। তখন ওরা কর্পিকে থামায় আর তার পাসপোর্টটা চেক করতে থাকে। ঠিক তখনই সেখানে রেড আর্মির আরেকটা কার আসে, যার মধ্যে রেড আর্মির কমান্ডার ছিল। ওনার নাম ইগোর। কমান্ডার কার্পির ট্রাক ভর্তি কাঠ দেখে কেন জানি একটু ওকে দেখে সন্দেহ হয়, আর মনে মনে চিন্তা করতে থাকে এই বৃদ্ধ লোকটা এতগুলো কাঠ নিয়ে কোথায় যাচ্ছে, সামনে গিয়ে না আবার কোনো ঝামেলা করবে সে। এই জন্য ওকে এখানেই ট্রাক সহ পুড়িয়ে দাও, তাহলে সব ঝামেলা খতম হয়ে যাবে। এতক্ষণে ওদের ভাবসাব দেখে কর্পি বুঝে গিয়েছিল যে তার সাথে বাজে কিছু হতে যাচ্ছে, আর সেও এই জন্য তৈরি হয়ে পড়ে। দেখা যায় নিচে একজন সোলজার বোতলের মধ্যে আগুন ঢুকিয়ে সেটা ট্রাকে মারতে যাবে, ঠিক তখনই সেটা পা দিয়ে লাথি মেরে ভাঙে দেয় কর্পি। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা আরও 2-1 জন আসলে ওদেরকে ট্রাকের নিচে চাপা দিয়ে দেয় আর পালাতে শুরু করে দেয় কর্পি। এই ব্যাপারগুলো দেখে ইগোর তোর পিছেই পড়ে যায়, ওর সাথে আরও একজন লোক ছিল। এদিকে ট্রাকের মধ্যে যেতে যেতে কর্পি তার বন্দুকটা তৈরি করে ফেলে, মানে ওগুলোতে গুলি লোড করছিল। অনেকক্ষণ এভাবে গাড়ি নিয়ে আসার পরে সামনে একটা ভাঙাচোরা ঘর দেখতে পায় কর্পি। সেখানে গিয়ে তার ট্রাক থেকে নামে আর ওর পিছে আসা ট্রাকে থাকা মানুষদের ওপর গুলিবর্ষণ করে মেরে ফেলে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইগোরও চলে আসে। এই ব্যাপারগুলো দেখে তো হকচকিয়ে যায় ইগোর। তার সাথে থাকা লোকটাকে সে চুপচাপ বসে থাকতে বলে, কিন্তু ওই লোকটা তার কোনো কথাই শোনে না, নিজের বন্দুকটা বের করে কর্পির দিকে তাক করে। সাথে সাথে কর্পি একটা গুলি করে মেরে ফেলে ওই লোকটাকে। তবে সে ইগোরকে কিছুই বলে না, ওকে ছেড়ে দেয়। তারপর সেই জায়গাটা ত্যাগ করে কর্পি। এই ব্যাপারগুলো দেখে তো একদম নাজেহাল দশা ইগোরের। তার পরপরই সে তার অন্য সৈন্যদেরকেও জানিয়ে দেয় এই ব্যাপারটা। সাথে সাথেই বাইক নিয়ে চলে আসে অনেকগুলো সোলজার এবং কর্পির পিছা করতে শুরু করে। কোনোভাবে ওকে জীবিত বাঁচতে দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যেই ব্যাপার স্যাপার আবার দেখে ফেলে কর্পি। এজন্য সে ট্রাককে ফুল স্পিডে সামনের দিকে আগাতে থাকে। এরকম করতে করতে 2-1 জন সৈনিকের ট্রাকের উপরে চড়েও যায়, তবে কর্পি ওদেরকে ফেলে দিতে সক্ষম হয়। সাথে ট্রাকের নিচে ফেলে চাপাও দেয় কয়েকজন সোলজারকে। এদিকে ইগোর এসে কর্পির ট্রাকের উপরে ওই বোতলটা ছুঁড়ে মারে, এতে কাঠগুলোতে আগুন ধরে যায়। সাথে সাথেই কর্পি তার ট্রাকটা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে যায়, এতে গাছের লতাপাতা লেগে ট্রাকের আগুনটা নিভে যায়। তারপর চলে আসে সে একটা বিলের মধ্যে। সেখানে সে ট্রাক থেকে নামে এবং সবকিছু চেক করতে থাকে, সাথে কুকুরটাকেও বের করে কিছুটা খাবার দেয়। তার পরপরই সে খেয়াল করে দেখে ওর গায়ে একটা গুলি লেগে আসে, তখন সেটা বের করে ফেলে। যদিও কর্পি একজন বৃদ্ধ মানুষ, তারপরে তার ভেতরে জোশ কম নয়। কর্পি যখন সেখানে বসে একটু আরাম করছিল ঠিক তখনই সে দেখতে পায় ওর ওপর দিয়ে কিছু ফাইটার প্লেন উড়ে যাচ্ছে। এই প্লেনগুলো হয়তোবা তার জন্য এসেছে, এই জন্য সে তাড়াহুড়ো করে ট্রাকটা চালু করে আবারও যেতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় ফাইটার প্লেনগুলো থেকে গুলিবর্ষণ শুরু করা হয় কর্পির ট্রাকের ওপর। সে খুব ভালোভাবে বুঝতে পারছিল যে এই প্লেনগুলো থেকে বেঁচে ফেরা তার জন্য খুবই কঠিন, তবে কর্পিও তো সহজেই হার মানার পাত্র নয়।
সে ট্রাকটাকে এদিক ওদিক করে কোনো রকমে বাঁচতে থাকে। এক পর্যায়ে প্লেনগুলো অনেকটাই কাছাকাছি চলে আসলে কর্পির সামনে থাকা একটা ঘর দেখতে পায় এবং ট্রাকটা নিয়েই তার ভেতরে ঢুকে যায়। সেখানে গিয়ে অপেক্ষা করতে থাকে যে কখন প্লেনগুলো চলে যাবে, কিন্তু এরা তো এসেছিল আসলে কর্পিকে জানে মেলে ফেলার জন্য। যতক্ষণ না ওকে খতম করছে ততক্ষণ এরা যাবে না। কর্পি সেই ঘরটা থেকে যেই না বের হয়েছে সাথে সাথে ওই ঘরটার উপরে ধামাকা ফেলে পুরো ঘরটাই ধ্বংস করে ফেলা হয়। সেখান থেকে কর্পি সোজা চলে আসে বড় বড় গাছওয়ালা একটা জঙ্গলে। সেই ফাইটার জেটগুলো খুঁজতে শুরু করে, কিন্তু কেউই ওকে দেখতে পাচ্ছিল না, কারণ নিচে শুধু গাছ আর গাছই দেখা যাচ্ছিল। তবে একটা ফাইটার জেট কর্পির ট্রাকটাকে দেখতে পায়। নিজের প্লেনটা একদম 90 ডিগ্রি ঘুরিয়ে ওর পিছে পিছেই যেতে শুরু করে। সাথে গুলিবর্ষণ তো চলছিলই। কিছুক্ষণের মধ্যেই কর্পি তার ট্রাকে হার্ড ব্রেক করে। এতে করে ফাইটার জেটটা কর্পির ট্রাকের সাথে ধাক্কা খায় এবং ভেঙে চুরে পড়ে যায় সামনে। এভাবে কর্পি তো একটা প্লেন ধ্বংস করে ফেলল। এরপর সে জঙ্গল থেকে একটু বাইরে যায় এটা দেখার জন্য যে অন্য প্লেনগুলো আছে কিনা। গিয়ে আকাশের দিকে তাকিয়ে দেখতে পায় একটা প্লেনও নেই। এই জন্য সে আবার রাস্তা দিয়েই যেতে শুরু করে। কিছুক্ষণ এভাবে যাওয়ার পরে হঠাৎ করে একটা প্লেন চলে আসে আর গুলি করতে থাকে ওর ট্রাকের উপর। এখানে তো পুরো খোলা ময়দান, এখান থেকে পালানোর কোনো উপায় নেই। প্লেনটা সোজা সামনের দিকেই আগাতে থাকে। প্লেনটা যখন ট্রাকের সাথে টক্কর খেতে যাবে ঠিক তার আগ মুহূর্তেই প্লেনটার পাইলট সেখান থেকে বেঁচে যায়। তবে কর্পিও তো কম নয়, সে তার ট্রাকটাকে আবারও হার্ড ব্রেক করে। এটাতে ট্রাকের উপর থেকে কয়েকটা কাঠ সামনে গিয়ে পড়ে। তখন প্লেনটা এসে সোজা ওই কাঠগুলোতে টক্কর খায় আর দূরে গিয়ে ধ্বংস হয়ে যায়। কর্পির বুদ্ধির জন্য সে, তার ট্রাক এবং তার কুকুরটা বেঁচে গেল। যে পাইলটটা প্লেন থেকে লাফ দিয়েছিল সে কর্পির উপরে গুলি করতে থাকে, কিন্তু এগুলোতে সে একটুও ভয় পাচ্ছিল না। ঠিক তখন একটু খেয়াল করেই দেখে এখানে বিশাল বড় মাপের একটা ফাইটার জেট প্লেনও চলে এসেছে। এই ব্যাপারটা দেখে কর্পির সাথে সাথে ওর ট্রাকটা নিয়ে আবারও ভাগতে শুরু করে। ওই বড় মাপের ফাইটার জেট থেকে অনেকগুলো ধামাকা ছাড়া হয়, তবে একটাও কর্পির ট্রাকে লাগে না। কিন্তু এগুলোর ইম্প্যাক্ট তো অনেক বেশি, এজন্য কর্পির ট্রাকটা গিয়ে পানির মধ্যে পড়ে যায়। কোনোভাবে সে তার কুকুরটাকে নিয়ে ট্রাকের ভেতর থেকে বের হয়। তবে ট্রাকের মধ্যে যে কাঠগুলো ছিল এগুলো প্রয়োজন ছিল কর্পির, কারণ সে তো তার নতুন ঘর বানাবে আর সেগুলোর জন্য এই কাঠগুলো তার প্রয়োজন। এই জন্য সে অনেক কষ্ট করে নিচে গিয়ে ওই কাঠগুলোর বাঁধন খুলে দেয় আর সেগুলো ধরেই উপরে উঠে আসে। সে তার কুকুরটাকেও বাঁচিয়ে নিয়েছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে চলে আসে ইগোর। ওর সাথে ছিল অনেকগুলো সোলজার। এখানে এসেই তারা কাঠগুলো সহ কর্পিকে খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। দেখা যায় কর্পি তো সব কাঠগুলো ব্যবহার করে একটা ভেলা বানিয়ে ফেলেছিল, আর সেটা করেই অনেক দূরে চলে এসেছে ভাসতে ভাসতে। যেতে যেতে কর্পি ফিনল্যান্ডের বাজারের কাছাকাছি চলে আসে। এখানে একটা পুরনো ট্যাঙ্কার পড়েছিল। তার পরপরই কর্পি সেই কাঠগুলোকে ট্যাঙ্কের উপরে ওঠায়। অন্যদিকে দেখা যায় একটা জায়গায় ইগোর তার সৈন্যদেরকে নিয়ে অপেক্ষা করছিল, কারণ যদি ফিনল্যান্ড যেতে হয় কর্পিকে তাহলে এই রাস্তাটাই ব্যবহার করতে হবে ওর। কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পরে হঠাৎ করে ইগোর দেখতে পায় সামনে থেকে একটা ট্যাঙ্কার আসছে এদিকেই, আর সেটার উপরে ছিল অনেকগুলো কাঠ। এই ব্যাপার স্যাপারে সে প্রায় মোটামুটি শিওর হয়েই যায় যে এটা আসলে কর্পি। তারপরেও সে বাইনোকুলার দিয়ে দেখে 100% শিওর হয় যে এটাই কর্পি। তখন ইগোর মনে মনে ভাবতে থাকে এ কি মানুষ না অন্য কিছু। ওর সাথে এত কিছু ঘটে যাওয়ার পর এখনো কিভাবে সে মরছে না। তারপর ওর সোলজারদেরকে এই ট্যাঙ্কারটার উপরে অ্যাটাক করতে বলে। সবাই মিলে গুলি চালাতে থাকে ওই ট্যাঙ্কারটার উপরে। এদিকে কর্পি ওই ট্যাঙ্কারটাকে শুধু ভাগাচ্ছিল। দেখা যায় ট্যাঙ্কারের পিছনে কিছু ধামাকা লাগানো আছে। কিছুক্ষণ পরেই সেগুলো ফেটে যায় এবং ট্যাঙ্কারটা দূরে গিয়ে একটা জায়গায় পড়ে। এই ব্যাপারটা ঘটে যায় এবার তো সবাই মনে করে যে লোকটা হয়তো বা এবার মারা গেছে, কিন্তু ট্যাঙ্কের ভেতরে দেখা যায় এখনও জীবিত আছে কর্পি। সে একটা চাকু নিয়ে সেটার হাতলে কামড় দিয়ে ধরে রাখে। এটা সে কেন করছে এটা একটু সামনে গিয়েই জানা যাবে। কিছুক্ষণের মধ্যেই কর্পি ট্যাঙ্ক থেকে বেরিয়ে আসে, আর ওকে ধরার জন্য সেখানেই অপেক্ষা করছিল ইগোর। তখন ওকে ধরে নিয়েই যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় মাপের কিছু অফিসারও চলে আসে এবং এই কাজটা করার জন্য ইগোরকে সাধুবাদ জানায়। তার পরপরই কর্পি আর তার কাজগুলোকে ট্রেনের মধ্যে তোলা হয়। ট্রেনের মধ্যে কর্পিকে বেধম মারধর করা হচ্ছিল, এমনকি ওকে টাঙিয়েও মারধর করতে থাকে সোলজাররা, কিন্তু মুখ দিয়ে একটু টু শব্দ বের করছিল না কর্পি। তখন সেখানে চলে আসে ইগোর আর বলতে থাকে, তুমি প্রথম মানুষ নও যাকে আমি এভাবে মারধর করছি। অনেক মানুষকে আমি এভাবে মারধর করেছি, তাদের মধ্যে ছিল বাচ্চা, মহিলা, বৃদ্ধ, সব ধরনের মানুষ। তবে সবাইকে একটু মারার পরেই তারা আমার কাছে অনেক করে কাকুতি মিনতি করেছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি কাউকেই ছেড়ে দেইনি, সবাইকেই মেরে ফেলেছি। তবে তোমাকে আমি এত সহজে মারবো না, তুমিও চিল্লাবে, তুমিও আমার থেকে মাফ চাইবে, আর তখনই আমি তোমাকে মারবো। এটুকু বলেই সেখান থেকে চলে আসে ইগোর আরেকটা কামরায়। সেখানে বড় বড় সব অফিসাররা বসে গল্পগুজব করছিল। ওখানে কথাবার্তা চলাকালীন ইগোর বলে যে কর্পিকে তো আমি ধরেছি,
কিন্তু বড় বড় অফিসাররা বলতে থাকে যে না, ওকে ধরার পেছনে আমাদের অনেক বড় হাত রয়েছে, আমরা অনেক দিন ধরে ওকে ধরার চেষ্টা করছিলাম, আর তারই ফলশ্রুতিতে আজকে ধরা পড়েছে কর্পি। এদিকে দেখা যায় কর্পিকে যেই কামরাটার মধ্যে আটকে রাখা হয়েছিল সেটার বাইরে দুজন সোলজার দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে মষ্টে কর্পি নিজেকে তো ছাড়িয়ে নেয় বাধা অবস্থা থেকে, কিন্তু শোয়া থেকে সে যে দাঁড়াবে এটাও তার শরীরে শক্তি নেই। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় নিজের পায়ের চামড়ার ভেতর থেকে কর্পি একটা চাকু বের করে। তখন দেখানো হয়েছিল কর্পি ওই চাকুটার হাতলে কামড় দিয়েছে। আসলে সে কামড় দিয়ে কাঠের অংশটা ভেঙে ফেলেছিল, আর লোহার অংশটুকু শুধু নিজের পায়ের মধ্যে ঢুকিয়ে রেখেছিল। ভেতরে কিছুটা শব্দ পেয়ে একজন সোলজার যায় দেখার জন্য যে ভেতরে কি হয়েছে। গিয়ে দেখতে পায় কর্পি মাটিতে পড়ে আসছে, কিন্তু সে তোর হাতে চাকুটা লুকিয়ে রেখেছিল। সোলজারটা সেখানে আসা মাত্রই ওই চাকুটা দিয়ে মেরে ফেলে ওকে। ভেতরে কিছুটা শব্দ পেয়ে আবার দ্বিতীয় সৈনিকটাও যায় ভেতরে, তখন ওকেও মেরে ফেলে কর্পি, আর ওদের দুজনেরই বন্দুক নিয়ে নেয়। এতক্ষণে কর্পি একদমই ভয়ঙ্কর জানোয়ারে রূপান্তরিত হয়েছিল। তারপর সেখান থেকে অন্য একটা কামরায় যায়। এটা রাতের সময় হয়, সকল সোলজাররা তখন ঘুমাচ্ছিল। এরা সবাই ছিল রাশিয়ান সোলজার, তবে এদেরকে মারে না কর্পি, আর চুপি চুপি পরের কামরায় চলে আসে। আসলে কর্পি বড় অফিসারগুলোকে খুঁজতেছিল, কারণ তারাই ওর পুরো পরিবারকে মেরে ফেলেছে। দ্বিতীয় কামরায় গেলে দেখতে পায় একজন সোলজার জেগে আছে, সাথে সাথেই ওকে মেরে ফেলে কর্পি। তারপর আরেকজন জেগে যায় এই শব্দে, ওকেও মেরে ফেলে কর্পি। এই ব্যাপারগুলোতে সকল সোলজার জেগে যাওয়ার আগেই সেই রুম ত্যাগ করে কর্পি, আর ট্রেনের উপরে উঠে যায়। যেহেতু রাতের সময় ছিল তাই কিছু না দেখতে পেয়ে কর্পি একটা পুলের সাথে টক্কর খায়। এতে পরের বগিতে এসে পড়ে কর্পি। সাথে সাথেই সেই বগিতে থাকা সকল সোলজাররাই জায়গা পেয়ে যায়, আর কর্পির ওপরে গুলিবর্ষণ করতে শুরু করে। কিন্তু কর্পিও তো কম নয়, সেও মারতে শুরু করে ওদেরকে। অনেকক্ষণ ধরে চলে এদের মধ্যেকার গুলিবর্ষণ, সকল সোলজারকেই মেরে ফেলে কর্পি। তবে এই গুলির আওয়াজগুলো পেয়ে যায় বড় অফিসাররা সবাই, সাথে ইগোরও। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে কোনো একটা ঝামেলা তো আসছেই। এজন্য ইগোর দেখার জন্য চলে আসে ওই কামরায়। এদিকে কর্পি এক কামরা থেকে অন্য কামরায় যাচ্ছিল এবং সেখানকার সোলজারদেরকে মেরে সামনের দিকে আগাচ্ছিল। এর মধ্যেই কর্পির এই তাণ্ডবলীলা দেখতে পায় ইগোর। তখন সে অনেক চালাকির মাধ্যমে কর্পির ট্রেনের কামরাটা আলাদা করে দেয় ওদের ট্রেনটা থেকে। কর্পি এই ব্যাপারটা দেখেই বুঝে যায়। তখন সামনে এসে সে খেয়াল করে দেখতে পায় সামনের বগিতে একটা মিসাইল রয়েছে। এটার ব্যবহার করতে চায় কর্পি। অন্যদিকে দেখা যায় ইগোর সেখান থেকে চলে আসে ওই রুমটার মধ্যে যেখানে বড় বড় সব অফিসাররা ছিল। সেখানে গিয়ে একটা অফিসারের গলার মধ্যে চাকু ঢুকিয়ে দেয়। তারপর বন্দুক বের করে বাকি প্রায় সকল অফিসারকেই মেরে ফেলে ইগোর। তখন শুধু একজন বেঁচে থাকে। সে ইগোরকে বলে, আমার কাছে অনেক টাকা পয়সা আছে, তুমি যদি চাও তাহলে এই সকল টাকা পয়সাই তোমার হতে পারে। ইগোর যদিও ওর থেকে টাকাগুলো নেয়, কিন্তু ওকে ছেড়ে দেয় না, ওকেও মেরে ফেলে, কারণ কাউকেই বিশ্বাস করতে চায় না ইগোর। ঠিক ওই সময় অনেক জোরে আওয়াজ শুনতে পায় ইগোর। দেখা যায় মিসাইলটার সাহায্য নিয়ে কর্পি ট্রেন লাইন ধরে আসতেছিল। কিছুক্ষণের মধ্যেই পিছনের বগিটা সামনের ট্রেনটার সাথে লেগে যায়। তখন কর্পি অ্যাটাক করে বসে ইগোরের ওপর। ওদের দুজনের অনেকক্ষণ ধরেই মারামারি হয়। তবে ইগোরও তো কম নয়, সেও কর্পিকে বেধম মার দিচ্ছিল, পানিতে ভিজিয়ে ভিজিয়ে ওকে মারতেছিল, আর বারবারই বলছিল যে তুই কি দিয়ে তৈরি, এত মার খাওয়ার পরেও তুই কেন মরছিস না। তবে কর্পিও তো হার মানার পাত্র নয়। অনেক কষ্ট করে সে নিজের কামরায় চলে যায়, আর গিয়ে সেই মিসাইলটা সকল দড়ি খুলে দেয়। এটাতে সেই মিসাইলটা সরাসরি ইগোরের কামরার মধ্যে ঢুকে যায়, আর কর্পির কামরাটা আবারও পেছনে পড়ে যায়, কারণ মিসাইলটা সাহায্য নিয়েই তো তার কামরাটা আগাচ্ছিল। মিসাইলটা সরাসরি চলে যায় ইগোরের কামরার ভেতরে, ওর কাছেই। সেখানে গিয়েই ফেটে যায়, হয় বড় রকমের একটা ধামাকা, সেটাতে মারা যায় ইগোর। খানিকটা পেছন থেকে এই ব্যাপারটাই দেখছিল কর্পি। কয়েক ঘন্টা পরেই দেখা যায় ফিনল্যান্ডের বর্ডারে কয়েকজন সৈনিক বসে আছে। ওরা খেয়াল করে বুঝতে পারে যে হয়তোবা কোনো ট্রেন আসছে ওই দিকেই, কিন্তু পরে দেখতে পায় যে ট্রেন না, এটা তো একটা ট্রেনের বগি কেউ একজন টেনে আনছে। সেখানে এসে কর্পি তার নিজের পাসপোর্টটা দেখায়। পাসপোর্টের নাম দেখে তো সোলজাররা ওকে স্যালুট দেয়, কারণ এই হচ্ছে সেই কর্পি যে অনেক রেড আর্মিদেরকে মেরেছে। তখন ওকে ঢুকতে দেয় ওদের দেশে। এরপর কেটে যায় কিছুদিন। দেখা যায় কর্পি একটা নির্জন জায়গায় তার বাড়ি স্থাপন করছে, কারণ সে চায় না যে কেউ তাকে বিরক্ত করুক। কর্পি যখন তার বাড়িটা বানাচ্ছিল তখন সে খেয়াল করে দেখতে পায় এখানে অনেকগুলো মানুষ আসছে। ওদের সবার হাতেই ছিল অনেক হাতিয়ার। তখন কর্পিও প্রস্তুত হয়ে যায় ওদের সাথে ফাইট করার জন্য, কিন্তু তাকে অবাক করে সবাই বলে, আমরা এখানে তোমার সাথে ফাইট করতে আসিনি, আমরা এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। তুমি এখানে একা একা ঘর বানাচ্ছ, এর জন্য আমরা তোমাকে সাহায্য করার জন্যই এসেছি। তারপর ওরা সবাই মিলে কর্পিকে সাহায্য করতে থাকে তার ঘরটা বানানোর জন্য। আর এর মাধ্যমেই শেষও হয়ে যায় সিনেমাটি।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। ভায়োলেন্স কাকে বলে, কত প্রকার ও কী সেটা যদি এই সিনেমাটা না দেখো তাহলে বুঝতেই পারবে না। 2022 সালে সিনেমাটির যখন প্রথম ইনস্টলমেন্ট আসে তখনই বুঝে গিয়েছিলাম যে এটা কেমন টাইপের সিনেমা। যারা খুবই রক্তপাত এবং ভায়োলেন্স পছন্দ করো শুধুমাত্র তারাই এই সিনেমাটি দেখবে, আর যাদের হার্ট দুর্বল তারা এই সিনেমাটি দেখা থেকে বিরত থাকবে। বলছিলাম শিশু 2 সিনেমাটির কথা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেইনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা। ভায়োলেন্স কাকে বলে, কত প্রকার ও কী সেটা যদি এই সিনেমাটা না দেখো তাহলে বুঝতেই পারবে না। 2022 সালে সিনেমাটির যখন প্রথম ইনস্টলমেন্ট আসে তখনই বুঝে গিয়েছিলাম যে এটা কেমন টাইপের সিনেমা। যারা খুবই রক্তপাত এবং ভায়োলেন্স পছন্দ করো শুধুমাত্র তারাই এই সিনেমাটি দেখবে, আর যাদের হার্ট দুর্বল তারা এই সিনেমাটি দেখা থেকে বিরত থাকবে। বলছিলাম শিশু 2 সিনেমাটির কথা। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক।